প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত যে বিদ্যুৎ ক্লাস নিচ্ছি রসায়নের, সেই ক্লাসগুলোতে অধ্যায় 3 এবং 4 পদার্থের গঠন, এরপর পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করছি। আজকে আমি অধ্যায় 3 এবং অধ্যায় 5 সমন্বিত যে বিভিন্ন যৌগের পরমাণু সমূহে বিভিন্ন যৌগের পরমাণু বিভিন্ন যৌগ, এই বিভিন্ন যৌগের পরমাণু সমূহের বিভিন্ন যৌগের মধ্যে অবস্থিত পরমাণু সমূহের যোজনে, পরিবর্তনশীল যোজনে, পরিবর্তনশীল যোজনে ও সুপ্ত যোজনে, সুপ্ত যোজনে, এটি যে বিভিন্ন যৌগের পরমাণু সমূহের যোজনে, পরিবর্তনশীল যোজনে, সুপ্ত যোজনে এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয়তার ব্যবহার সম্পর্কে আলোচনা। প্রথমে আমি আলোচনা করব যোজনী। প্রথমে আমি আলোচনা করব যোজনী কি। আমরা ইলেকট্রন বিন্যাস হতে চাইলে ইলেকট্রন বিন্যাসের দিকে যদি যাই, আমরা বলবো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অথবা যতটা ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে ওই মৌলের যোজনী তত। অর্থাৎ কোনো একটা মৌল যত সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন ত্যাগ করে সুস্থির হয় তার যোজনী তত, অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করে সুস্থির হয় তার যোজনী তত। কিন্তু আমাদের আরেকটি আছে যে কোনো একটা মৌলে, কোনো যৌগের মধ্যে যে মৌলসমূহ যে হাইড্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করে যৌগ গঠন করলে আমরা সেখান থেকেও কী করতে পারি, যোজনী নির্ণয় করতে পারি। সাধারণত হাইড্রোজেনের যোজনী এক ধরে অন্যান্য মৌলের যোজনী নির্ণয় করা হয়। যে সকল মৌল সাধারণত হাইড্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করে না তাদের ক্ষেত্রে অক্সিজেন অথবা ক্লোরিন এদের সাথে তুলনা করে যোজনী নির্ণয় করা যায়। তাহলে আমরা যোজনী কাকে বলে? আমরা বলবো একটি মৌল অন্য আরেকটি মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলা হয়। তাহলে আমরা বললাম যোজনী কাকে করবে? একটি মৌল অন্য আরেকটি মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা তাকে বলা হয় ও মৌলের যোজনী। সাধারণত একটি মৌল যত মৌল হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয় তার যোজনী কত? আমরা সাধারণত যে একটি মৌলের একটি পরমাণু
অর্থাৎ হাইড্রোজেন পরমাণুকে স্ট্যান্ডার্ড করে, হাইড্রোজেন পরমাণুকে স্ট্যান্ডার্ড ধরে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যোজনী 1 ধরে যে একটি মোলের মোল যত মোল হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে তার যোজনে তত হিসাব করা হয়। এখন আজকে আমরা কতগুলো যৌগ দেওয়া আছে সেই যৌগগুলো থেকে আমরা কি করব, যোজনী নির্ণয় করব। যেমন যৌগগুলো হলো পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড, আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে কতগুলো যৌগ দেওয়া আছে, এখানে কতগুলো যৌগ দেওয়া আছে। পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। আমরা এই যৌগগুলো থেকে আমরা হাইড্রোজেন পরমাণু যোজনী 1 ধরে এই যৌগগুলো থেকে আমরা কি করব, মোল সমূহের যোজনে নির্ণয় করব। আর আমার যৌগ হলো পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা তার সাথে হাইড্রোজেন মোলের যোজনী 1 ধরে আমরা এই মোলগুলো কি করবো, যোজনী নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো পানি, এখানে দেখো অক্সিজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের 2টি পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। সুতরাং অক্সিজেনের যোজনী 2। তাইলে আমরা কিভাবে বুঝলাম? দেখো হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী কত? তাইলে কোনো মৌলের একটি পরমাণু যত পরমাণু হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে তার যোজনী তত। এখানে দেখো অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের কয়টি? 2টি পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। সুতরাং অক্সিজেনের যোজনে 2। এরপর দেখো কার্বন ডাই অক্সাইড, কার্বনের একটি পরমাণু অক্সিজেন এর 2টি পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। সুতরাং
কার্বনের যোজনী। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, হিসাব করলে কার্বনের যোজনী কত হওয়ার কথা? 2 হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখো, এখানে অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে সংযুক্ত, তাহলে অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের যোজনী কত হবে? আমরা যদি দেখি যৌগ গঠন করার সময় কার্বন অক্সিজেন, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। যখন যৌগ গঠন করি তখন দেখো যোজনীগুলো কি হয়? বিপরীত হয়। কার্বনের 2, অক্সিজেনের কত? এখানে 4। এখন আমরা যদি কি করি, এখানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে হবে কত? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী কত? 4। কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী কত? 4। তাহলে এখানে কার্বনের যোজনী কত? 4। এরপর দেখো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডে দেখো কার্বনের একটি পরমাণু, ক্লোরিনের 4টি পরমাণুর সাথে সংযুক্ত, পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। কার্বনের 4টি পরমাণুর সাথে সংযুক্ত, সুতরাং কার্বনের যোজনী 4। তাইলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌগ থেকে কিভাবে কোন পরমাণু বা মৌলের যোজনী নির্ণয় করতে হয় আমরা এটা শিখলাম। এরপর দেখলাম ফসফরাস পেন্টাক্লোরাইড। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাসের একটি পরমাণুর সাথে ক্লোরিনের 5টি পরমাণু সংযুক্ত হয়েছে। ফসফরাসের যোজনী 5। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে খেয়াল করো, কারণ ক্লোরিনের যোজনী আমরা যদি হাইড্রোজেন বন্ধন যায় তাহলে হাইড্রোজেন ক্লোরাইড হতে আমরা দেখি যে একটি পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। এখানে ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে এই বন্ধন থেকে আমরা পাচ্ছি ক্লোরিনের যোজনী 1। তাহলে ফসফরাসে একটি পরমাণু ক্লোরিনের 5টি পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে, তাহলে ফসফরাসের যোজনী 5। এবার ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস এর একটি পরমাণু ফসফরাসের একটি পরমাণু ক্লোরিনের 3টি
পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে। ফসফরাসে যোজনে 3। এইভাবে আমরা ফসফরাস পেন্টানাইডে ফসফরাসের যোজনী পাবো, সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী পাবো, সালফার ডাইঅক্সাইডে আমরা কি পাবো, সালফারের যোজনী নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো যৌগে অবস্থিত মৌল সমূহের বা পরমাণু সমূহে আমরা যোজনী নির্ণয় করতে পারবো। স্ট্যান্ডার্ড কার হাইড্রোজেনের যোজনী 1 ধরে, হাইড্রোজেনের যোজনী 1 ধরে আমরা এই যৌগ সমূহের কি নির্ণয় করতে পারবো, যোজনী নির্ণয় করতে পারবো। এরপর থেকে আমরা পরবর্তী ধাপে আসি। পরবর্তী ধাপ হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী কাকে বলবে? যদি কোন মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক যোজনী প্রদর্শন করে, তাকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী কাকে বলে? আমরা জানলাম যে কোনো মৌলের যদি একাধিক, কোনো একটা পরমাণু যদি একাধিক যোজনী প্রদর্শন করে তখন তার এই যোজনীটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আমরা জানবো কোন মৌল কখন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কোন মৌল কখন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমরা সাধারণত আমরা জানি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি কি থাকে, বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো যদি উত্তেজিত অবস্থায় থাকে তখন এই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন আমরা দেখলাম ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? ইলেকট্রন বিন্যাসে যে আমরা দেখি 1s স্কয়ার 2s স্কয়ার 2 6 3s স্কয়ার 3p3। তাহলে আমরা দেখলাম যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি 2 8 5। ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 5টি বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে। আমরা যদি ফসফরাসের গঠন চিত্র দেখাই, এই হলো এবং এখানে আছে কয়টি? 5টি ইলেকট্রন আছে। এখন দেখো এখানে তার কয়টি ইলেকট্রন আছে? 5টি। এখন মনে করি এই যে 5টি ইলেকট্রন আছে, যদি সর্বশেষ শক্তি স্তরে এই 5টি ইলেকট্রন কি অবস্থা থাকে? উত্তেজিত অবস্থায় থাকে। তাহলে উত্তেজিত অবস্থা মানে জোড়হীন। তাহলে জোড়হীন থেকে মনে করে 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন কি আছে? জোড়হীন আছে। তাহলে ইলেকট্রনের ধর্ম হলো সবসময় কিভাবে থাকতে চায়? জোড়া জোড়া। এখন জোড়া জোড়া থাকতে যায় যে ক্লোরিন আছে, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 2 8
7 2 8 কত 7 তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে 7টা তাহলে সেই যৌগ গঠন ফসফরাসের মধ্যে যৌগ গঠন করতে হলে অষ্টক পূর্ণ করতে হলে সে কয়টি একটি ইলেকট্রন শেয়ার করবে তাহলে শেয়ার করলে দেখো তাহলে এখানে একটা ক্লোরিন নিয়েছে আবার দেখো এখানে তাহলে দেখো এখানে একটা ইলেকট্রন শেয়ার করছে এখানে ইলেকট্রন একটা ইলেকট্রন শেয়ার করছে এবার এখানেও আরেকটা ইলেকট্রন এভাবে এরপর আছে এখানে এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যে ফসফরাস এই ফসফরাসে দেখো তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছিল 5টা ইলেকট্রন যখন উত্তেজিত ছিল তখন তারা 5 জোড়া কি হচ্ছে ক্লোরিনের সাথে বন্ধন সৃষ্টি করে কি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে এখানে ফসফরাসের যোজন হচ্ছে কত 5 আবার যদি আমরা আরেকটা শিখতে যাই এখন দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড ট্রাইক্লোরাইডে এখন দেখো ফসফরাসের কয়টি 5টির মধ্যে এক জোড়া ইলেকট্রন জোড়ায় আছে আর 3টা ইলেকট্রন আছে উত্তেজিত অবস্থায় কয়টা ইলেকট্রন আছে 3টি ইলেকট্রন জোড়া অবস্থায় ইলেকট্রন সাধারণত জোড়া জোড়া দেখতে চায় তাহলে এখানে এক জোড়া ইলেকট্রন আছে কি জোড় আর 3টি আছে জোড়ে এখন এই 3টি আবার কি করে 3টি আবার কার সাথে 3টি ক্লোরিন পরমাণুর সাথে
আমরা এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা চিত্র যদি আমি লক্ষ্য করে দেখো, এখানে ফসফরাস পাঁচটা ইলেকট্রন উত্তেজিত থাকার পরে হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে এক জোড়া ইলেকট্রন তিনটা ইলেকট্রন উত্তেজিত থাকা ফসফরাস ডাইক্লোরাইড। তাহলে এখানে আমরা দেখলাম যে ফসফরাস একটা মোল তিনটে কি হচ্ছে, তার দুইটা যোজনী প্রদর্শন করছে। সুতরাং যদি কোনো মৌলের একাধিক যোজনী প্রদর্শন করে তখন তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এখন দেখো আমরা যে যৌগগুলো নিয়েছিলাম, এই যৌগগুলোর মধ্যে সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ডাইক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড। এত যৌগে দেখা যায় ফস এর যোজনী 5 এখানে পরিবর্তনশীল যোজনী অনুরূপভাবে সালফার ডাইঅক্সাইডে কেমন সালফারে যোজনীগত সাই এবং সর প্রদর্শিত হবে। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা বললাম যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে এবং এখানে কোন কোন মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করেছে। তাহলে এবার আমরা যাব যে সুপ্ত যোজনী কাকে বলে। এবার আমরা যাব কোথায়, সুপ্ত যোজনী কাকে বলে। সুপ্ত যোজনী হলো কোন মৌলের যে যোজনীটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার পরে প্রদর্শিত হয় না, ওই যোজনীটাকে বলা হয় সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী সুপ্ত কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও কার্যকরী যোজনের ব্যবধানকে সুপ্ত যোজনী বলে। তাহলে আমরা সুপ্ত যোজনী কাকে বলে, কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনী এই দুইয়ের ব্যবধানকে বলা হয় সুপ্ত যোজনী। এখন আমরা যদি যাই ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসে এর সর্বোচ্চ যোজনী যোজনী 5 এবং কার্যকরী যোজনী 5। সুতরাং ফসফরাসের সুপ্ত যোজনী
শুদ্ধ যোজনে 5 বিয়োগ 5 0। এরপর যদি আমরা যাই ফসফরাস ফসফরাস ট্রাইক্লোরাইডে যাইলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত 5, কার্যকরী যোজনী 3, সুপ্ত যোজনী হলো 2। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা যে আজকে যোজনে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী সম্পর্কে জানলাম এবং আমরা এইভাবে এই যোজনীগুলো নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা আমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে 4 নাম্বার যে অ্যাসাইনমেন্টটি আছে এই অ্যাসাইনমেন্টগুলো যে ক খ গ এর উত্তর এভাবে ধারাবাহিকভাবে হবে, তোমরা এভাবে উত্তর দেবে। সর্বশেষ শিক্ষার্থীবৃন্দ তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা প্রথমে জানব তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে এবং এরপরে জানব যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপ আইসোটোপ কাকে বলে? যদি কোনো মোলে পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যদি একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর বিশিষ্ট একাধিক মোল পাওয়া যায় তাদেরকে বলা হয় আইসোটোপ। আর যে সকল আইসোটোপ কি করে তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে অর্থাৎ আলফা বিটা গামা রশ্মি নির্গত করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলবে? যে সকল আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌল কি করবে তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আমার এখানে যে প্রদর্শিত যৌগ ছিল এই প্রদর্শিত যৌগগুলোর মধ্যে আমার যে প্রদর্শিত যৌগ ছিল এই যৌগগুলোর মধ্যে ফসফরাস, কার্বন ও আয়োডিনের এই মোল সমূহের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপ ঠিক আছে। কিন্তু আমার এখানে যে মোলগুলো দেওয়া আছে অনেক মোলের আইসোটোপ আছে, কিন্তু আমাদের এখানে যে মোলগুলো প্রদর্শিত আছে এই মোলগুলোর মধ্যে ফসফরাস, কার্বন এবং আয়োডিন অর্থাৎ যে যৌগগুলো আছে এই যৌগগুলোর মধ্যে ফসফরাস যৌগ, কার্বন যৌগ এবং আয়োডিন যৌগ, এই ফসফরাস, কার্বন এবং আয়োডিনে কি আছে আইসোটোপ আছে এবং এই আইসোটোপগুলো হলো তেজস্ক্রিয় আইসোটোপ। এই আইসোটোপগুলো হলো তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা যদি ফসফরাস যাই, ফসফরাস 32 একটা আইসোটোপ আছে। ফসফরাস 32 একটি আইসোটোপ আছে। সাধারণত এই আইসোটোপটি কৃষিক্ষেত্রে ফসফরাস দ্রবণ এবং উদ্ভিদের মূল দ্বারা ব্যবহার করা হয়। এই আইসোটোপটি সাধারণত উদ্ভিদের মূল দ্বারা বজায় রাখার জন্য কৃষিক্ষেত্রে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রেও এই আইসোটোপটি কি করা হয় ব্যবহার করা হয়।
এরপর আছে কার্বন। কার্বন 14 একটি আইসোটোপ আছে। এই কার্বন 14 আইসোটোপটি সাধারণত পৃথিবীর বয়স অথবা পৃথিবীতে আদি যে ডাইনোসর বা বিভিন্ন আদি বস্তুগুলো ছিল তাদের বয়স নির্ধারণ করার জন্য 14 কার্বন আইসোটোপটি কি করা হয়, ব্যবহার করা হয়। এরপর আছে আয়োডিন। আয়োডিন 125। আয়োডিন 125 একটি আইসোটোপ আছে। এই আইসোটোপটি সাধারণত চিকিৎসা ক্ষেত্রে এবং ক্যান্সার রোগ নিরাময়ের জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আছে 131 আয়োডিন। আয়োডিন 131 আরেকটি আয়োডিন আছে। তাইলে আমরা এখানে এই যে যৌগগুলো ছিল যৌগগুলোর মধ্যে ফসফরাস, কার্বন এবং আয়োডিন এই মূলগুলো কি আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে। যেমন ফসফরাস হলো 32, কার্বন হলো 14 কার্বন, আয়োডিন 125, আয়োডিন 131। এই 4টা আইসোটোপ আমরা বিভিন্ন কাজে কি করি, ব্যবহার করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা কি লিখবো এই প্রশ্ন উত্তরে? আমরা লিখবো তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে এবং প্রদর্শিত যৌগগুলোর মধ্যে কোন কোন যৌগে তেজস্ক্রিয় আইসোটোপ আছে এবং সংক্ষিপ্তভাবে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলোর কি লিখে দিবে, ব্যবহার লিখে দিবে। এর বেশি কিছু লিখবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি করলাম। তোমরা সবাই ক্লাসটা দেখবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে প্রদর্শিত নিয়ম অনুসারে তোমরা করবে এবং আমি সেটা ঠিক যেইভাবে হবে তার নিয়ম অনুসারে আমি এখানে প্রদর্শিত করছি। তোমরা তাহলে এইভাবে লিখবা না, এভাবে লিখবে না। তোমরা তোমাদের নিজেদের মতো করে বইয়ের মধ্যে আছে তোমরা সেভাবে উত্তরগুলো সাজিয়ে লিখবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল।